মহাকাশ থেকে আমেরিকার ঘুম কেড়ে নেওয়া দুঃস্বপ্ন, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর সত্য। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক অন্যরকম উত্তাপ। সেই উত্তাপ মরুভূমির তীব্র রোদ থেকে আসছে না, আসছে তেহরানের কোনো এক গোপন সামরিক স্থাপনা থেকে। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে একটাই কথা ঘুরপাক খাচ্ছে। কথাটা এতটাই ভয়ঙ্কর যে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হচ্ছেন না। ওয়াশিংটন থেকে তেল আবিব, প্রতিটি প্রতিরক্ষা সদর দপ্তরে এখন একটাই প্রশ্ন: ইরান কি সত্যিই সেই অসম্ভবকে সম্ভব করে ফেলেছে? গত সপ্তাহে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি যখন তাদের বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করে, তখন অনেকেই ভেবেছিল এটা নিছক প্রচারণা। ইরান আগেও এমন বড় বড় দাবি করেছে, যার অনেকগুলোই পরে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। কিন্তু এবারের দাবিটা একটু ভিন্ন। তাসনিম জানিয়েছে, ইরান সফলভাবে এমন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা 10,000 কিলোমিটার। সাধারণ মানুষের কাছে সংখ্যাটা হয়তো তেমন কিছু মনে হবে না, কিন্তু যারা সামরিক কৌশল বোঝেন তারা জানেন এই সংখ্যাটার মানে কি। 10,000 কিলোমিটার মানে আমেরিকার মাটিতে 30 মিনিটের মধ্যে আগুন নামিয়ে আনার ক্ষমতা। এতদিন সেই ক্ষমতা ছিল শুধু রাশিয়া আর চীনের হাতে। এখন সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে ইরান। খবরটা যখন পেন্টাগনে পৌঁছায় তখন রাত প্রায় 2টো বাজে। জরুরি বৈঠক ডাকা হয় সকাল 6টায়। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে সেই বৈঠকে থাকা একজন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, পুরো কক্ষে পিনপতন নীরবতা নেমে এসেছিল। কেউ বিশ্বাস করতে পারছিলেন না যে নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট একটা দেশ কিভাবে এই পর্যায়ে পৌঁছে গেল। তবে সবচেয়ে উদ্বেগের বিষয়টা শুধু এই পাল্লা নয়, আসল আতঙ্কটা লুকিয়ে আছে এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিতে। ইরান যে অস্ত্রটি তৈরি করেছে বলে দাবি করছে সেটা কোনো সাধারণ আন্তঃদেশীয় ব্যালিস্টিক মিসাইল নয়, এটা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কিছু। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেপণাস্ত্রটি ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম বা FOBS প্রযুক্তি ব্যবহার করে তৈরি। নামটা জটিল শোনালেও এর কাজ বুঝতে পারলে পশ্চিমের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। ফোবস হলো এমন একটি সিস্টেম যেখানে একটি রকেট তার পেলোড নিয়ে সোজা মহাকাশে উঠে যায়। সেখানে গিয়ে সেই পেলোড পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হয়, ঠিক যেভাবে একটি স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই ওয়ারহেডও সেভাবেই ঘুরতে থাকে। কয়েকদিন, কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে এটা মাথার উপর ঘুরতে পারে। কেউ জানবে না কখন নেমে আসবে, কোথায় নেমে আসবে। শুধু যখন নির্দেশ দেওয়া হবে তখন এই নীরব ঘাতক তার রেট্রো রকেট চালু করে কক্ষপথ থেকে বেরিয়ে আসবে এবং প্রচণ্ড গতিতে তার নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানবে। এই প্রযুক্তির সবচেয়ে বিধ্বংসী দিকটা হলো এর গতিপথ। সাধারণ ICBM যখন ছোড়া হয় তখন সেটা একটি নির্দিষ্ট বক্রপথে লক্ষ্যের দিকে এগোয়। রাডার সিস্টেম সেই পথ ধরতে পারে, মিসাইল ডিফেন্স সিস্টেম সেটাকে আটকানোর চেষ্টা করতে পারে, কিন্তু FOBS সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। এটা প্রথাগত উত্তর মেরুর পথ এড়িয়ে দক্ষিণ মেরুর উপর দিয়ে ঘুরে এসে আক্রমণ করতে পারে। আর এখানেই লুকিয়ে আছে আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা। আমেরিকার পুরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে উত্তর দিক থেকে আসা আক্রমণ মোকাবেলার জন্য। আলাস্কা থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া পর্যন্ত যত প্রতিরক্ষা স্থাপনা আছে সব উত্তর মেরুর দিক থেকে মুখ করা, কারণ এতদিনের হিসাব ছিল রাশিয়া বা চীন থেকে কোনো মিসাইল এলে সেটা উত্তর মেরুর উপর দিয়েই আসবে। কিন্তু দক্ষিণ দিক, সেদিকে কোনো ঢাল নেই, সেদিকে কোনো রাডার নেটওয়ার্ক স্থাপন করা হয়নি। সেদিক থেকে কোনো আক্রমণ আসতে পারে এমনটা কেউই ভাবেনি। আর ইরান ঠিক এই ফাঁকটাকেই কাজে লাগাতে চাইছে। এখন প্রশ্ন হলো, ইরান কিভাবে এই প্রযুক্তি পেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখ ফেরাতে হবে মস্কো আর বেইজিংয়ের দিকে। ওয়াশিংটন পোস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনে পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের এই সাফল্য একক কোনো অর্জন নয়। এর পেছনে রয়েছে রাশিয়া এবং চীনের সাথে দীর্ঘদিনের প্রযুক্তি সহযোগিতা। বিশেষ করে চীনের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন গত কয়েক বছর ধরে মহাকাশ প্রযুক্তিতে ব্যাপক অগ্রগতি সাধন করেছে। তাদের নিজস্ব FOBS প্রোগ্রাম রয়েছে, যা নিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আগেই উদ্বেগ প্রকাশ করেছে। এখন মনে হচ্ছে চীন সেই প্রযুক্তির একটি অংশ ইরানের হাতে তুলে দিয়েছে। শুধু তাই নয়, চীন ইরানকে দিয়েছে তাদের নিজস্ব বেইডু নেভিগেশন সিস্টেম। এটা আমেরিকার GPS-এর বিকল্প একটা সিস্টেম। এর মানে হলো ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর
আমেরিকার জিপিএসের উপর নির্ভরশীল নয়। তারা নিজেদের নেভিগেশন ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে নির্ভুলভাবে আঘাত হানতে পারবে। দ্য ইকোনমিস্টে প্রকাশিত একটি ফাঁস হওয়া নথি অনুযায়ী চীন গোপনে ইরানের মিসাইল কর্মসূচিতে প্রায় $50 বিলিয়ন বিনিয়োগ করেছে। এই বিপুল অর্থ কোথা থেকে এলো, কিভাবে এলো, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটা বিষয় পরিষ্কার যে চীন এবং ইরানের মধ্যে যে কৌশলগত অংশীদারিত্ব তৈরি হয়েছে সেটা পশ্চিমের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বিনিময়ে চীন কী পাচ্ছে সেটাও বুঝতে হবে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি শক্ত পা রাখার সুযোগ পাচ্ছে চীন। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের তেল বাণিজ্যের একটি বড় অংশ চলাচল করে, সেই রুটে প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে তারা। এছাড়া আমেরিকার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে একটি শক্তিশালী মিত্র তৈরি করতে পারছে, যেটা ভবিষ্যতের কোনো সংঘাতে তাদের কাজে আসতে পারে। রাশিয়ার ভূমিকাও এখানে উল্লেখযোগ্য। ইউক্রেন যুদ্ধের পর থেকে মস্কো এবং তেহরানের সম্পর্ক অনেক গভীর হয়েছে। ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে, বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত প্রযুক্তি দিয়ে সাহায্য করছে বলে খবর রয়েছে। এই ত্রিপক্ষীয় জোট চীন, রাশিয়া এবং ইরান মিলে আমেরিকার জন্য এক নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে, যেটা মোকাবেলার জন্য ওয়াশিংটন প্রস্তুত ছিল না। এখন আসা যাক সবচেয়ে রহস্যময় প্রশ্নে। ইরানের এই ঘোষণার পর আমেরিকার প্রতিক্রিয়া কী হয়েছে? উত্তরটা আরও বেশি উদ্বেগজনক, কারণ উত্তর হলো প্রায় কিছুই না। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে বিষয়টি তারা পর্যালোচনা করছেন। পেন্টাগনের মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুধু বলেছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এই নীরবতা কেন? সাধারণত ইরান কোনো সামরিক পদক্ষেপ নিলে বা বড় কোনো দাবি করলে আমেরিকা সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেখায়, হুমকি দেয়, নিষেধাজ্ঞার কথা বলে, কখনো কখনো সরাসরি সামরিক পদক্ষেপেরও ইঙ্গিত দেয়। কিন্তু এবার সেই চিরচেনা আগ্রাসী সুর কোথায় হারিয়ে গেল? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এই নীরবতাই আসলে সবচেয়ে বড় উত্তর। আমেরিকা যদি সত্যিই নিশ্চিত হয়ে যায় যে ইরান FOBS প্রযুক্তি অর্জন করেছে, তাহলে সেটা প্রকাশ্যে স্বীকার করা তাদের জন্য অসম্ভব হবে। কারণ সেই স্বীকৃতির মানে হবে এতদিন তারা যে $1 ট্রিলিয়ন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে খরচ করেছে তা সম্পূর্ণ অর্থহীন হয়ে যাবে। এর মানে হবে আমেরিকার মাটি এখন আর নিরাপদ নয় এবং তাদের সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভ একটা মিথ্যা ছাড়া আর কিছুই না। ইসরায়েলের প্রতিক্রিয়া ও লক্ষ্য করার মতো। তেল আবিব সাধারণত ইরানের যে কোনো সামরিক অগ্রগতিতে তীব্র প্রতিক্রিয়া দেখায়। তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ অতীতে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে, তাদের সামরিক স্থাপনায় সাইবার হামলা চালিয়েছে। কিন্তু এবার ইসরায়েলও অস্বাভাবিক রকম চুপ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনো বিবৃতি দেননি, প্রতিরক্ষামন্ত্রী কোনো হুমকি দেননি। এই নীরবতা কি ঝড়ের আগে শান্ত, নাকি এটা অসহায়ত্বের প্রকাশ? আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ইরান যদি সত্যি এই ক্ষমতা অর্জন করে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক সমীকরণ বদলে যাবে। এতদিন ইসরায়েল ও আমেরিকা ইরানকে একটি সীমিত হুমকি হিসেবে দেখত। তাদের ধারণা ছিল ইরান হয়তো মধ্যপ্রাচ্যে কিছু সমস্যা করতে পারে, কিন্তু তার বাইরে তাদের হাত পৌঁছবে না। কিন্তু এখন ইরান শুধু মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে নেই, তারা আটলান্টিক পেরিয়ে আমেরিকার দরজায় কড়া নাড়তে পারে। এটা শুধু একটা প্রতীকী বিষয় নয়, এটা সরাসরি সামরিক ক্ষমতার প্রদর্শন। এই পরিস্থিতিতে আমেরিকার সামনে কয়েকটা পথ খোলা আছে। প্রথমত, তারা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নতুন করে সাজাতে পারে। দক্ষিণ দিকেও রাডার এবং ইন্টারসেপ্টর বসাতে পারে, কিন্তু এতে বছরের পর বছর সময় লাগবে এবং $1 ট্রিলিয়ন খরচ হবে। দ্বিতীয়ত, তারা কূটনৈতিক পথে ইরানের সাথে আলোচনার চেষ্টা করতে পারে, কিন্তু ট্রাম্প প্রশাসন যেভাবে ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসেছিল, তারপর ইরান আর আমেরিকাকে বিশ্বাস করতে রাজি না। তৃতীয়ত, তারা সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে, কিন্তু সেই পথে গেলে মধ্যপ্রাচ্যে এমন এক যুদ্ধ শুরু হবে যার ফলাফল কারো পক্ষে অনুমান করা সম্ভব না। বিশ্ববাসী এখন অপেক্ষা করছে, দেখছে পরের পদক্ষেপটা কী নেবে ওয়াশিংটন। তেহরান কি তাদের এই নতুন ক্ষমতা নিয়ে আবারও বড় কোনো দাবি করবে, নাকি চুপচাপ তাদের প্রযুক্তি আরও উন্নত করতে থাকবে? একটা বিষয় নিশ্চিত যে বিশ্ব রাজনীতির মানচিত্র আর আগের মতো নেই। ইরান আর শুধু একটা আঞ্চলিক শক্তি নয়, তারা এখন বৈশ্বিক সামরিক খেলায় একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর এই খেলার নিয়ম এখন থেকে অনেক বদলে যাবে। ওয়াশিংটনের রাতের আকাশে এখন নতুন এক ছায়া ঘুরে বেড়াচ্ছে। সেই ছায়া হয়তো শত শত কিলোমিটার উপরে, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যাচ্ছে হোয়াইট হাউসের প্রতিটি করিডোরে, পেন্টাগনের প্রতিটি বৈঠক কক্ষে। এই অদৃশ্য হুমকি মোকাবেলায় আমেরিকা কি করবে, সেটাই এখন কোটি মানুষের জানতে চাওয়া প্রশ্ন। উত্তরের জন্য অপেক্ষা করতে হবে, হয়তো বেশি দিন না।